আপনি জীবন সম্পর্কে যাই ভাবুন না কেন, জীবন আপনার জন্য একই রকম ভাবে না। আমার নাম পিঙ্কি। আপনি যদি বাড়ির যুবতী মেয়ে হন তবে মা আপনার জন্য চিন্তার বিষয়। আমার বয়স 2-8 বছরের বেশি এবং আমার অনেক সম্পর্ক ছিল। আমাদের শহর থেকে একটু দূরে একটা গ্রামে থাকতেন। ছেলেটির নাম দীপক। ছেলেটি ভালো ছিল এবং তার চাষের দক্ষতাও কম ছিল। ছেলের বাড়িতে মা ছিল না। বাড়িতে শুধু ওর বাবা আর আমি থাকতাম। তাকে বিয়ে করতে চেয়েছিল। তার বড় ভাইয়ের কাছে এর বেশি কিছু ছিল না। আমি আর কিছু জানতাম না। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমিও খুশি যে মা, তোমার দুশ্চিন্তা এখন দূর হচ্ছে, কিন্তু আমার জীবনে কি হবে? সঙ্গীত। তাকে দেখার পর আমি তার মুখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন ওর সম্মতি ছাড়াই ওর বিয়ে ঠিক করা হচ্ছে, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম মায়ের মনে যাই চিন্তা আসছে, এমন কিছু যেন না হয়। জীবনে ভালো কিছু পাওয়ার আশা ছিলাম। আমি তার বাড়িতে গেলাম, জানলাম তার বাড়ি গ্রামে, কিন্তু জানতাম না যে তার বাড়ি মাঠের মধ্যে। বাড়ির আশেপাশে কিছু দূর পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছে না। তার বাড়িও অনেক বড়, এত বড় বাড়ি এবং শুধু আমরা তিনজন। ঘরে ঢুকতেই একটু অস্বস্তি লাগতে লাগলো, কিন্তু তারপর ভাবলাম জায়গা নেই, এমনও হতে পারে হয়তো আমিও আমার মতো এই দুজনে অভ্যস্ত হয়ে যাব, হয়তো সব মেয়ের মতো হবে। এই আমার মা। আমি এই সমস্ত বোতামের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে প্রধান উদ্বেগ ছিল আমার স্বামী আমাকে বিয়ে করে খুশি কিনা। আমি এখনও তার সাথে কথা বলিনি এবং তার সাথে কথা বলার অপেক্ষায় ছিলাম। বিয়ের রাতে আমি আমার রুমে বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিলাম। নানা ধরনের প্রশ্ন ছিল। আমি জানতাম না এরপর কি হবে। ধীরে ধীরে সময় কেটে গেল এবং অপেক্ষা করতে করতে মধ্যরাত হয়ে গেল, কিন্তু আমার স্বামী তখনও রুমে আসেননি ইত্যাদি। রাতের পর আমার মনে হলো ওর হয়তো কিছু হবে। একটি বিয়েতে খুব কম লোক থাকে এবং সবাইকে যত্ন নিতে হয়। এই ভেবে একই বিছানায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাহিরে গিয়ে দেখি ঘরের শুরুতে কেউ ঘুমাচ্ছে। বিয়ের প্রথম রাতে স্ত্রীর ঘরে বসেছিলেন কেউ। বাইরে ঘুমাবে কেন? শাশুড়ি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাছা, সব ঠিক আছে তো? যদি আমি একটি ছোট বোতামে রাগ করি তবে আমি আপনাকেও বলব যে এটি বুঝতে কিছুটা সময় লাগবে। মিউজিক। মিউজিক। আমার কাছে অদ্ভুত লেগেছে যে বাড়িতেই এত বড় তালা রয়েছে। আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি পুরো ঘর দেখাশোনা করছিলেন এবং পরিষ্কারও করছিলেন। দরজার নিচে রাখলেন। আমার মা তখনও প্রশ্ন তুলছিলেন। আমি আমার শ্বশুরকে বললাম, বাবা, চাবি দাও, আমি পরিষ্কার করে দেব। তিনি বললেন, না, রান্নাঘরে রেখে দাও। ওটাতে একটা ছোট ক্যামেরা আছে, এটা চালু হতে দিও না। সে সদয়ভাবে বলল। আমি ভয় পেয়েছিলাম শুধু তার দিকে তাকিয়ে। কেন জানি না সে এই জিনিসে রেগে গেল। সে সময় আমি শুধু ঝাঁকালাম, কিন্তু তারপর পরে আমি ভাবতে থাকলাম এর মধ্যে কি আছে। সঙ্গীত। আমি চলে গেলাম। আমি সারা বাড়ি ঘুরে দেখলাম, কিন্তু আমার স্ত্রীর একটি ছবিও দেখতে পেলাম না। ঠিক আছে, এই জিনিসটি একটু ঘুমের মূল্য ছিল। নতুন বাড়ি এবং তাও প্রায় নির্জন জায়গায়, অনেক প্রশ্ন, এই সব আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। রাত হয়ে গেছে। শ্বশুর? হ্যাঁ, আমরা দুজনেই বাড়িতে এসেছি। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। আমি যেমন বলেছি, এই বাড়িটি একটু অদ্ভুত লাগছিল। বাড়িতে কথা বলার কেউ নেই। আমি ভাবছিলাম, সঙ্গীত। আমি ভয় পেয়েছিলাম সে ঘরে ছিল। সে এলো, কিন্তু কিছু না বলে সে আমার দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল। হয়তো তার বাবা তাকে বুঝিয়েছেন। আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি এবং তাকে বলেছিলাম তার ঠান্ডা লাগলে তার নাম্বার নিতে, কিন্তু সে কোনো কিছু পায়নি। প্রতিক্রিয়া। আমিও কিছুক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করলাম। রঘু দিনের পর দিন রুমে ঘুমাতো, কিন্তু আমার দিকে পেট রেখে কিছু না বলে। এটা কি ধরনের বিয়ে ছিল? আমার স্বামীও আমার দিকে তাকায়নি। আমার শ্বশুর আমাকে আগে থেকেই বলেছিলেন বেশি প্রশ্ন করবেন না, সেজন্য আমি কিছু বললাম নাকি জিজ্ঞেসও করেনি। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি ওরা ঘরে নেই। আমি ভাবলাম সে নিশ্চয়ই বাথরুমে গেছে, কিন্তু ভয় পেয়েও সে না এলে আমি রুম থেকে বের হয়ে দেখি সে আমার রুমে ফিরে এসেছে। আমি ভেবেছিলাম সে বেঁচে আছে, কিন্তু আমি আমার মায়ের কথা ভেবেছিলাম। মিউজিক। মিউজিক। আমি ভিতরে ঘুমাচ্ছিলাম, ভাবছিলাম এই সব কি। সে ঘরে এলো। আমি সনি হওয়ার ভান করলাম। এখন আমি তাকে দেখতে পেলাম। আমি আসার ভয়ে মনে হচ্ছিল আমি আমার ভয় ও চিন্তা কাটিয়ে উঠেছি। ওই মহিলার কণ্ঠ কি আসছিল? আমার বোন সম্পর্কে কি? আমার বোনের একটি ছবিও নেই কেন? সে কি বেঁচে আছে? আর যদি তাই হয় তাহলে এত মানুষ থাকার পরও তাকে এভাবে বেঁধে রাখা হলো কেন? যদি গোপন থাকে তবে তার শক্তি কী রকম? আমার শ্বশুরও তাকে মনেপ্রাণে গ্রহণ করলেন রুমে।
খুব ভোরে ওকে আমার রুম থেকে বের করে দিলাম। এতক্ষণে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সঙ্গীত, আমার স্বামীর কাছে চাবি ছিল। ভাবলাম বাইরে যাব। আমি ডাকলাম, হয়তো কেউ উত্তর দেবে, কিন্তু তখন ভাবলাম ডাকলে আমার পেটের বা আমার শ্বশুরবাড়ির কেউ জেগে উঠবে। বুঝলাম রুমে যেতে হলে চাবি নিয়ে আসতে হবে। সেখান থেকে চলে এলাম। পরে আমি খুব অস্থির হয়ে পড়ি, কিন্তু আমার স্বামীর আচরণে কোনো পরিবর্তন হয়নি। তাদের জন্য যেন কিছুই হয়নি। খুব ভোরে আমার বাবা মা হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এসেছিলেন এবং সেখান থেকে গর্জন করছেন, তাই তারা আমার সাথে দেখা করতে এসেছেন। আমি আমার মাকে মিউজিক মিউজিক দেখে কাঁদতে লাগলাম, কিন্তু আমি এখনই তাকে বিরক্ত করতে চাইনি, তাই আমি আমার মাকে কিছু বলিনি। তার মৃত্যুর পর যখন আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, তো মা, তুমি টাকা পেলে কিভাবে? তিনি আমার দিকে এমনভাবে তাকিয়ে বললেন যেন আমি খুব ভুল কিছু জিজ্ঞাসা করেছি এবং বললেন, ছেলে, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তবে ভুল করেও আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন না। সময় হলে সব বলবো। কথা বলবেন না। আমরা এখন অনেক কিছু করেছি, রাত আসার ভয়ে আছি, আবার একই ঘটনা ঘটবে, আমার স্বামী ইত্যাদি। রাতে আমি ওর রুমে যাব আর ওখান থেকে খুব ক্ষীণ আওয়াজ পাবো। সেই রাতেই ঠিক করেছিলাম আজ রাতে রুমে এসে চাবি নিয়ে যাব। আর কিছু ভয়ের পর ঘুমিয়ে পড়ে এবং সকালে সকালে আমি তাকে ঘরে নিয়ে যাই। সঙ্গীত, মায়ের মনে অনেক কিছু এবং ভয় ছিল। আমি তাকে দরজার সামনে দেখলাম, যেখানে তালা ছিল এবং চাবিটি আমার হাতে ছিল। আমি একটু ভয় পেয়েছিলাম। উঠে দাঁড়ালাম, একটা শ্বাস নিলাম এবং চাবিটা স্পর্শ করলাম, কিন্তু তখন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। সেই ব্যক্তিটি আমার শ্বশুর। আমি আমার পুত্রবধূর কণ্ঠস্বর শুনেছি, তার কণ্ঠে আমার প্রাণ ছিল। আমি ঘুরলাম না, কিন্তু তিনি আমাকে দেখে আমার কাছে এসে বললেন, কি করছো? হ্যাঁ, এই রুমের চাবি আপনি এখানে কিভাবে পেলেন? আমি চুপ করে রইলাম। তারপর সে আবার জিজ্ঞেস করল, আমার রুমের চাবিটা কোথা থেকে পেলে? রুম থেকে নিয়েছো? আমি বললাম না। দীপক এই রুমে আসতো? তখন আমিও রাতে এরকম অনুভব করতাম। জিজ্ঞেস করল, এটা কি তুমি? এই ঘরে লোক লুকিয়ে আছে। রাতে ছেলের আওয়াজ আসে এখান থেকে। দীপকের মা কি এই ঘরে? সব শুনে আমার শ্বশুর বললেন, এটা আমার ভুল, আমি তোমাকে আগেই সব বলে দেব। আমি চাই তুমি যে এভাবে ঘুমাতে শুরু করবে, আমি জানতাম না। ও আমার হাত দিয়ে চিড়িয়াখানার দরজা খুলে নিচে চলে গেল। উত্তর দিন স্যার, সমাজ, জামাকাপড়, ছবি, সঙ্গীত সঙ্গীত। কিন্তু দীপক রাজি হয়ে বললেন যে ওকে যেতে হবে না, আমি বাইকটা ভালো করে চালাতে জানি, তাই। সে তার ভাইকে ডাকে, কিন্তু যাওয়ার সময় তার বাইক পিছলে পড়ে যায়। দীপকের মা মাথায় আঘাত পেয়ে মারা যান। দীপক তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। তিনি বিশ্বাস করেন যে তিনি যদি তাকে তার মায়ের যত্ন নিতে না বলতেন, আমি যদি তাকে নিয়ে যেতাম, তবে তার সাথে এরকম কিছুই হতো না। ঘটনার পর তিনি দুজনকেই বললেন, না, অনেক কষ্টে ওকে সামলেছি, আমার সাথে পরে কথা বল। মায়ের কথা মনে পড়ে সে পালাতে থাকে এবং রেগে যায়। সঙ্গীত, তার মাকে মনে নেই, সেজন্য এখানে তার মাথা সমাজ দিয়েছি। তিনি তার মাকে খুব ভালোবাসতেন। তার ফোনে অনেক ভিডিও আছে। হয়তো রাতে মায়ের সাথে আসে। সে আবার এসব দেখতে শুরু করেছে। ভেবেছিলাম তার জীবনে যদি প্রেম আসে তাহলে হয়তো কিছু হবে, যাতে সে আবার সুখী হতে পারে। সেজন্য আমি তাকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু সে বিশ্বাস করেছিল যে তার মা নেই, তাহলে বিয়ে করে সে সুখী হবে কি করে? সেজন্য আমি বললাম, তাকে ভুল বুঝবেন না, তার ভালোবাসা দরকার। তাকে বিশ্বাস করাতে যে যা ঘটেছে তা পরিবর্তন করা যাবে না। তাকে ভালোবাসে। সে কিভাবে বড় হতে পারে? এইবার আমি আমার শ্বশুর সঙ্গীতকে বললাম, চিন্তা করবেন না, আমি তার যত্ন নেব। সকালে যখন তার মনে হয় বাসা থেকে বের হতে হবে, আমি তাকে বলি, তুমি খুব সুন্দর। সে সাড়া না দিলেও হালকা হাসি এলো। মায়ের জায়গা কেউ নিতে পারবে না, তবুও আমি তাকে বানাতে চেষ্টা করব। অপরাধবোধ বন্ধ করুন এবং ধীরে ধীরে আমি তার হাসি ফিরিয়ে আনব, এবং আমি জানি আমি এটি করতে পারি।